নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে সবাইকে আবার একটা স্বাগত। বন্ধুরা, সম্প্রতি আপনাদের জন্য চলছে একটা ভীষণ আকর্ষণীয় গুরুত্বপূর্ণ জ্যোতিষিক সিরিজ, সুখী দাম্পত্য জীবনের রহস্য। আজকে নিয়ে এলাম তার তৃতীয় পর্ব। বিষয় বলছি, আচ্ছা, একটা প্রশ্ন, আপনাদের মধ্যে এমন কেউ কেউ তো আছেন যারা আর কি ভিডিওটা দেখছেন, যাদের জীবনে দাম্পত্য স্থানটা হয়তো কোনোভাবে চলে যাচ্ছে বা কোনো কারণে থেমে যাওয়ার মুখে, এবং সেক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর যেটা কাজ করছে ডিসস্যাটিসফ্যাকশন, সন্তুষ্টির অভাব। অর্থাৎ স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে স্বাভাবিক প্রেম, ভালোবাসা, আকর্ষণ, পরস্পরকে পাবার জন্য পরস্পরের আকাঙ্ক্ষা এবং দুজনের দুজনকে স্যাটিসফাই করতে পারার ক্ষমতা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, ভীষণ দামি জায়গা। এই জিনিসটার অভাব অনেকে নিজের দাম্পত্য জীবনে ফিল করেন। তা যারা আছেন এরকম, তারা বিশেষত আজকের অনুষ্ঠানটা মন দিয়ে শুনে পারলে যাচাই করে দেখবেন, নিশ্চয়ই সেখানে মিসম্যাচিং পাবেন। কারো কারো তো এই জায়গাটা ভীষণ ভীষণ অশুভ, যে অশুভত্ব তাদেরকে অনিবার্যভাবে বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। তা কি সেই জায়গা, কি সেই বিচার যেটা অনুকূল হলে তাদের মধ্যে একটা সুন্দর সম্প্রীতিপূর্ণ প্রেমময় সম্পর্ক বজায় থাকবে, আর না থাকলে সেটা নষ্ট হয়ে যাবে, পরস্পরের প্রতি পরস্পরের বিদ্বেষ কাজ করবে, ঘৃণা কাজ করতে পারে, অপছন্দ, এবং কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট নয়, এরকম একটা জায়গা। এটা বিচার করা হয় যে প্যারামিটারের সাহায্যে, তাকে বলা হয় যোনি। যোনি অর্থাৎ লিঙ্গের স্ত্রীবাচক শব্দ, তবে আক্ষরিক অর্থে এটিকে মিন করবেন না, মিন করুন এটা প্রজাতি অর্থে। অর্থাৎ ওই যে আগের অনুষ্ঠানে গণ বুঝিয়েছিলাম, সেটাও প্রজাতি ছিল। তো জানি না একে কি বলা যাবে, আমি বোঝানোর জন্য প্রজাতিই বলে চলছি। যেমন শাস্ত্র বলে প্রতিটি জীব নাকি পৃথিবীতে যখন আসে, মানব জন্ম পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার ক্রম উন্নতি ঘটে, নিচু শ্রেণীর জীব থেকে উচ্চ শ্রেণীর এবং সর্বোচ্চ শ্রেণীর মানুষ জন্ম সে লাভ করে। এই পরিক্রমা পথে তাকে 84 লক্ষ যোনি অতিক্রম করতে হয়। এই যোনিটা কি, এক্ষেত্রে কি প্রজাতির প্রাণী হয়ে সে পৃথিবীতে এলো। যেমন কীট, এটিও একটি প্রাণী প্রজাতি। পতঙ্গ, সেটিও প্রাণী প্রজাতি। মৎস্য, সাপ, জন্তু জানোয়ার, জন্তু জানোয়ারের মধ্যে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, বিভিন্ন প্রকার পাখি পাখালি, তো সবই জীবের এক একটি প্রজাতি বিশেষ। এগুলি হচ্ছে এক একটি ভিন্ন ভিন্ন যোনি। তো যখন তার মানব যোনিতে জন্ম হয়, সে মানুষ হয়ে জন্মায়। আবার অনেকে মৃত্যুর পর কথিত আছে প্রেতত্ব পায়, মানে তার আত্মার মুক্তি হয় না, অতৃপ্ত আত্মা
আশেপাশে, তার আবাসস্থলের আশেপাশে, প্রিয়জনের আশেপাশে ঘুরে বেড়ায়, বা কোথাও একাকী সে থেকে যায়। এই মায়া কাটিয়ে সে মুক্ত হতে পারে না, যেতে পারে না। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। যদি যে উদ্দেশ্যে মানবের জন্ম, সেই উদ্দেশ্য যথাযথভাবে মানুষ পালন করে যায়, তো মানুষের মুক্তি ঘটে যায়, দেনা পাওনার খাতা শূন্য হয়ে যায়, ব্যালেন্স শিট মিলে যায়, তার আত্মা পরমাত্মায় মিশে যায়, এমনটাই শাস্ত্রের বিশ্বাস। আর যে আত্মা সেটা হয় না, তাকে পৃথিবীর মায়া কাটিয়ে তার বেরোনো সম্ভব হয় না, তাকে থেকে যেতে হয়। তো যতদিন এই প্রেতাত্মার মুক্তি না ঘটবে, সে নতুন যোনিতে জন্ম লাভ করতে পারবে না। তাহলে যোনি কনসেপ্টটা বোঝানো গেল। এটিকে আক্ষরিক অর্থে আমরা দেখব না, এটিকে আমরা কোনো প্রজাতি অর্থে বোঝার চেষ্টা করব। তা এই যোনি যদি সমান হয়, তো স্বভাবতই ম্যাচিংটা সব থেকে ভালো হবে। যেমন মানুষের সঙ্গে তো মানুষেরই ম্যাচিং হবে। মানুষের সঙ্গে কি বানরের ম্যাচিং হতে পারে? না মানুষের সঙ্গে কোনো জন্তু জানোয়ার, হিংস্র, বাঘ, সিংহ, গরু, মোষ, কীট পতঙ্গ, সাপ, তার ম্যাচিং হতে পারে? সেটা মানুষের পারস্পরিক সহাবস্থানের গত দিক থেকে বিচার করেই বলুন, বা পারস্পরিক সম্পর্ক রক্ষার জায়গা থেকে বলুন, বা পারস্পরিক যৌন চাহিদার নিবারণ, সেই জায়গা থেকে বিচার করে মানুষ মানুষকে নিয়ে যতটা স্যাটিসফাইড থাকবে, ভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে কি ততটা স্যাটিসফাই হতে পারবে? এখন এক্ষেত্রে একটা মস্ত বড় প্রশ্ন আপনাদের তরফ থেকে আসবে। এক্ষেত্রে তো আমরা শুধু মানুষের কথাই বলছি, এবং আপনি বলছেন এই যোগীটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা ম্যাচিং নির্ণয় করতে সাহায্য করবে। তো তাহলে কি মানুষ, তার ভেতরে সত্যি নানান রকম প্রাণীর প্রবৃত্তি আছে? এটা তো তর্কের জায়গা। প্রবৃত্তি আছে কি নেই সেই প্রশ্নে যাচ্ছি না, বা সেই উত্তর খোঁজার চেষ্টাও করছি না। জাস্ট যে যে যোনিভুক্ত হবে, তার মধ্যে কিছু বিশেষ চারিত্রিক গুণাবলী, কিছু প্রবৃত্তির দিক, কিছু বৈশিষ্ট্যের দিক নিশ্চয়ই বর্তাবে, যেটা পার্টিকুলার সেই যোনি সম্ভব। এখন হতে পারে এই যোনির নামকরণগুলো যেগুলো করা হয়েছে বিভিন্ন প্রাণীর নামে, এটা হয়তো এমনি করা হয়েছে, এর সঙ্গে সরাসরি জাতক জাতিকার সম্পর্ক, মানে যেটা স্বভাবের জায়গাটা, সেই জায়গাটা সরাসরি কোনো সম্পর্ক নেই। যাক, আগে আমাদের জানা দরকার এই যোনি কি কি হয়, বা কিভাবে এই যোনিটা আমরা নির্ধারণ করতে পারি। যোনিও নির্ধারিত হয় নক্ষত্র দ্বারা। যে 27টি নক্ষত্রের কথা আগে আমি বলেছিলাম, মহাকাশে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে 12টি রাশি, আর সেই 12টি রাশিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 27টি নক্ষত্র। যে যে নক্ষত্রগুলি বিভিন্ন রাশিতে বিন্যস্ত রয়েছে, তারা এমনভাবেই রয়েছে, কোনো না কোনো গ্রহ কোনো না কোনো রাশিতে অবস্থান করা মানেই কোনো না কোনো নক্ষত্রভুক্ত অবশ্যই হওয়া। তো কারুর জন্মকালীন মুহূর্তে তার জন্মছকে চন্দ্র যে রাশিতে থাকবে, মহাকাশের যে জায়গায় থাকবে, সেই জায়গাটায় যে রাশি পড়ছে, সেটা তার জন্ম রাশি হবে, এবং যে নক্ষত্রে সে থাকবে, চন্দ্র যে নক্ষত্র পাবে, সেটি তার জন্ম নক্ষত্র। তাহলে একজন মানুষের 27 রকম নক্ষত্রের মধ্যে থেকে যে কোনো নক্ষত্রটা তার
জন্ম নক্ষত্র হতে পারে। এই নক্ষত্রগুলো তাদের স্বভাব চরিত্র অনুযায়ী কিছু যোনিতে বিভক্ত করা হয়েছে। এর একটা তালিকা আমি তুলে ধরছি এবং সঙ্গে সঙ্গে কোন নক্ষত্রে কোন যোনি প্রাপ্ত হয় সেটা আমি বলতে বলতে যাচ্ছি, দেখতে থাকুন। দেখুন, অশ্বযোনি মানে ঘোড়া, এটা অশ্বিনী এবং শতভিষা নক্ষত্রে জন্ম হলে অশ্বযোনি হয়। হস্তিযোনি প্রাপ্ত হয় যদি ভরণী ও রেবতী নক্ষত্রে জন্ম হয়। মেষ মানে ভেড়া, মেষযোনি প্রাপ্ত হয় কৃত্তিকা আর পুষ্যা নক্ষত্রে জন্ম হলে। সর্প মানে সাপ, সর্পযোনি প্রাপ্ত হয় রোহিণী ও মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে। কুকুর, আদ্রা এবং মূলা, এই দুই নক্ষত্রে জন্ম হলে কুকুর যোনি প্রাপ্ত হয়। বিড়াল যোনি প্রাপ্ত হবে পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে ইঁদুর যোনি প্রাপ্ত হবে। গো যোনি প্রাপ্ত হবে, গো মানে গরু, উত্তর ফাল্গুনী ও উত্তর ভাদ্রপদ, এই দুই নক্ষত্রে জন্ম হলে। মহিষ যোনি প্রাপ্ত হবে হস্তা ও স্বাতী নক্ষত্রে জন্ম হলে। ব্যাঘ্র যোনি প্রাপ্ত হবে চিত্রা ও বিশাখা নক্ষত্রে জন্ম হলে। হরিণ যোনি প্রাপ্ত হবে অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হলে। বানর যোনি প্রাপ্ত হবে পূর্বাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রে জন্ম হলে। নকুল মানে, নকুল হচ্ছে বেজি, সাপের শত্রু, সেই নকুল যদি প্রাপ্ত হবে উত্তরাষাঢ়া, শুধু একটি নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র যোগে জন্ম হলে। এবং সিংহ যদি প্রাপ্ত হবে ধনিষ্ঠা ও পূর্ব ভাদ্রপদ, এই দুই নক্ষত্র যোগে জন্ম হলে। সুতরাং কার জন্ম নক্ষত্র কি সেটা খুঁজে বার করাটা সব থেকে ভাইটাল। এইটা জেনে গেলে পরে এই যে চার্ট আমি দিলাম, এখানে 27টি নক্ষত্র, যেটি কার্যত 14টি যোনিতে বিভক্ত রয়েছে, 13টি যোনি দুটি দুটি করে নক্ষত্র নিয়ে এবং একমাত্র নকুল যোনি একটি নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে। তো কোনো না কোনো নক্ষত্র তার জন্ম নক্ষত্র হবে এবং সেটা এই লিস্ট অনুযায়ী কোন যোনিভুক্ত হচ্ছে, সেইখান থেকে সেই মানুষটির বা সেই ব্যক্তিটির যোনি জানতে পারা যাবে। তার মানে সেই মানুষটির স্বভাব চরিত্র আচার আচরণ, অর্থাৎ যে মানুষের মৌলিক দিকগুলো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ওই যোনির কিছু স্পেসিফিক স্বভাব সেটা প্রকাশ পাবে, যেটা যতটা না ওই প্রাণীটার ব্যক্তিগত স্বভাবের জায়গা বা তার প্রজাতিগত স্বভাবের জায়গা, তার থেকেও বেশি কিছু জ্যোতিষিক ফলাদেশের জায়গা, যে এই যোনিতে এই ধরনের চরিত্র হয়, এই ধরনের আচরণ হয়। বোঝাতে পারলাম? এবার দেখতে হবে কোন যোনির সঙ্গে কোন যোনির ম্যাচিং কিরম হয়, কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় জানবো। যে কথাটা না বলে দিলে নয়, ফর্মালিটিসের জায়গা। যারা যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, আলোচনা করতে চান, তারা হয় চেম্বারে আসার চেষ্টা করুন, নয় অনলাইন কনসালটেন্সির নেবার চেষ্টা করুন। চেম্বারে আসতে গেলে নিচের দেওয়া নাম্বারে ফোন করে আগের দিন নাম বুকিং করিয়ে পরের দিন এসে দেখা করতে হবে। বিনা বুকিংয়ে হঠাৎ করে কেউ দয়া করে আসবেন না। আসতে যারা পারছেন না, পারবেন না, তাদের বলছি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। যদি নিতে চান, স্ক্রিনে দেওয়া এই দ্বিতীয় নাম্বার, এটি সেভ করুন। এতে ফোনপে, গুগল পে বা পেটিএম এর মাধ্যমে আপনি ভিজিট জমা করবেন। ভিজিট জমা করে তার রসিদ শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ আছে সেখানে রসিদের ছবি পাঠিয়ে দিন। আপনাকে কনসালটেন্সি টাইম দিয়ে দেওয়া হবে, যে সময় আপনি ফোনে আলোচনা করতে পারবেন।
আবার ফিরে আসছি টপিকে, যোনি কিভাবে আমরা মিলকরণ করব, মানে যোনিতে ম্যাচিং কিরম হয়, কিভাবে বুঝবো কি তার সূত্র। প্রথম সূত্র, যদি স্বামী ও স্ত্রী বা পাত্র পাত্রী দুজনের একই যোনি হয় তো সব থেকে ভালো, সর্বোত্তম। যেমন দুজনেই হয়তো ব্যাঘ্রজনী, দুজনেই হয়তো কুকুরজনী, দুজনেই হয়তো গোজনী, এনিথিং এলস। স্বামীর যা জনি সেটাও স্ত্রীরই জনি, তাহলে তাদের ম্যাচিংটা খুব ভালো হবে, অন্তত এই আঙ্গিক থেকে। যদি ভিন্ন হয়ে যায়, ভিন্ন হওয়ার সম্ভাবনাটাই বেশি। স্বামী এবং স্ত্রীর একই নক্ষত্র হওয়া রেয়ার ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে কিছু বিপত্তিও আছে, নারীভেদ হয়। যদি এক রাশি হয়ে যায় তাহলে কথাই নেই, এক রাশি এক নক্ষত্র সর্বোত্তম মিলন, রাজ্য তো। সেক্ষেত্রে অন্যান্য নানান ছোটখাটো ত্রুটি বিচ্যুতি অ্যাভয়েড হয়ে যায়। অনেক ত্রুটি বিচ্যুতির জায়গা অগ্রাহ্য করে সেই বিবাহ অনুমোদন করে দেওয়া যায় যদি রাজ্যটোক হয়, এক রাশি এক নক্ষত্র। কিন্তু সেটা কজনের হয়? তো ভিন্ন নক্ষত্র হয়ে গেলে, ভিন্ন যোনি হয়ে গেলে প্রথমে দেখে যেটা নিতে হবে, দুজনের যোনির মধ্যে বৈরিতা নেই তো। বৈরিতা মানে শত্রুতা। আসলে কিছু কিছু প্রাণী আমাদের আশেপাশে আছে, প্রজাতিগতভাবে তারা পরস্পরের শত্রু। যেমন বিড়াল, ইঁদুর। হ্যাঁ, ইঁদুর সরাসরি বিড়ালের ক্ষতি করতে পারে না, কিন্তু বিড়ালকে তো শত্রুই জ্ঞান করে। আবার বিড়াল ইঁদুরকে ঠিক শত্রু জ্ঞান করে না, খাদ্য জ্ঞান করে। কিন্তু খাদ্য গ্রহণের জন্য যে নৃশংসতা, যে হিংসার পরিচয় দেয়, সেটা শত্রুতা তুল্য। ঠিক একই সম্পর্ক সাপে নেউলে আমরা বলি। কার্যত সংসারে যদি দুটো মানুষের মধ্যে কখনোই বনিবনা না হয় তো তাদেরকে বলা একেবারে সাপে নেউলে সম্পর্ক। তো বুঝতে পারছেন, এই ধরনের যোনি বৈরিতা যেন না এসে যায়। যোনি বৈরিতার একটা তালিকা আমি তুলে দিচ্ছি, যেখানে উপরে স্বামীর যোনি থাকলে নিচে স্ত্রীর যোনি, বা নিচে উপরে যদি স্ত্রীর যোনি থাকে নিচে স্বামীর যোনি ধরে বিচার করতে হবে। অর্থাৎ এদের যে কারো যে কোনোটা হলে পরেই ভীষণ রকম অশুভ ম্যাচিং, শত্রু যোনি, বৈরী যোনি তাদের মধ্যে হয়ে যাবে। দেখা যাক লিস্টটা। যেমন গোযোনি, গোযোনির জন্য বৈরী হচ্ছে ব্যাঘ্রযোনি। অশ্বযোনির জন্য মহিষযোনি, মানে ঘোড়ার জন্য মোষ, গরুর জন্য বাঘ, নকুল সর্প, ওই যে সাপে নেউলে সম্পর্ক। বিড়াল ইঁদুর, হস্তি সিংহ, কুকুর হরিণ, বানর ভেড়া। এখন এই যে যোনিগুলো, বৈরী যোনিগুলো পরস্পর আমরা দেখছি বিভিন্ন শ্রেণীর প্রাণীর সঙ্গে বিভিন্ন শ্রেণীর প্রাণীর একটা স্বভাবগত বৈরিতাকে নির্দেশ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা প্রতিপক্ষ, কোনো কোনো ক্ষেত্রে আবার খাদ্যখাদক সম্পর্কযুক্ত। যেমন বাঘ গরু মারলে খেয়ে ফেলবে, বিড়াল ইঁদুর মারলে খেয়ে ফেলবে, নকুলও অনেক সময় সাপ মেরে খেয়ে ফেলে, কুকুর দল বেঁধে হরিণ শিকার করে হরিণ খেয়ে ফেলে। কিন্তু বানর, মেষ এবং অশ্ব, মহিষ তারা শুধুমাত্র প্রতিপক্ষ, কেউ কারোর খাদ্য বা কেউ কারোর খাদক নয়। তো স্বভাবতই যে ধরনের মিসম্যাচ হবে, সেই ধরনের ডিস্টারবেন্স সেই সংসারে দেখা যাবে। যদি খাদ্য খাদক সম্পর্ক হয়, তা সেক্ষেত্রে যে খাদক সে ডমিনেট করবে, যে খাদ্য সে ডমিনেটেড হবে, অত্যাচারিত হবে।
এই হচ্ছে পার্থক্যের জায়গা। তাহলে বোঝা যাচ্ছে ভিন্ন নক্ষত্র ভিন্ন যোনি যদি হয়, কিন্তু শত্রু যদি না হয়ে যায়, বৈরী যদি না হয়ে যায়, তাহলে অন্য যে কোনো যোনি চলে যাবে, অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, চলে যাবে। উভয় পক্ষকেই কিছু স্যাক্রিফাইস করতে হবে, উভয় পক্ষকেই কিছু মিলিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। এটা অশুভ বলা যাবে না, চলে যাবে। কিন্তু সেম যদি হলে পরে যতটা ভালো হবে ততটা নয়, তার থেকে ফল নিশ্চয়ই কিছু কম হবে। আর বলাই বাহুল্য, যদি বৈরী যোনি হয়ে যায়, শত্রু যোনি হয়ে যায়, এই দুটো মানুষ তাদের মধ্যে একদিকে যেমন পারস্পরিক একটা দুশ্মনী, শত্রুতা জেগে উঠতে পারে, কাউকে কাউ পছন্দ না হতে পারে, সহ্য করতে পারে না, এরকম ব্যাপার, বা দুজন দুজনকে নিয়ে যৌন জীবনে অসুখী হতে পারে, তাদের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসার ফিলিংসের অভাব বোধ থাকতে পারে। এরকম অনেক সমস্যা সেক্ষেত্রে তৈরি হতে পারে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যোনি বৈরিতা দেখা যায়। এবং শত্রু কখনো এক স্থানে বেশি দিন থাকতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। থাকলে পরে তারা সবসময় নিজেদের মধ্যে লড়াই করে, ঝগড়া করে, মারপিট করে। তাই এগুলো বন্ধ করতে হলে তাদের বিচ্ছেদ নেওয়া ছাড়া তখন গতি থাকে না। যারা বিয়ে করতে চলেছেন, বিশেষত প্রেম করে, তারা যাদের তাদের মধ্যে যারা যারা অনুষ্ঠানটা শেষ অবধি দেখলেন, পারলে বিয়ের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ছোট ছোট প্যারামিটার্স গুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তাতে করে উপকৃত হবেন, অপকৃত হবেন না, খারাপ হবে না, ভালো হবে। আর যে সমস্ত বাবা মারা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন, বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একটা মেসেজ, যাই করুন, যতই খরচা করুন, একটা ছোট্ট খরচা পারলে অবশ্যই করুন। পাত্র পাত্রীর একটা ভালো জটক বিচার, ভালো জ্যোতিষীকে দিয়ে, যথার্থ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে জটক বিচার করে দেখিয়ে নেওয়া এই বিবাহ কতটা সিদ্ধ, এবং তাকে নিরপেক্ষ মত প্রদানের জন্য জোর দেওয়ার। কারণ জ্যোতিষীরা অনেক সময় ক্লায়েন্টদের খুশি করতে মত দেয়, কারণ ক্লায়েন্ট খুশি না হলে পয়সা দেবে না, খুশি হলে তবে তো পয়সা দেবে। যেখানে আমি দেখতে পাচ্ছি খুব সমস্যা আছে, আগে গিয়ে ম্যাচ হবে না, আমায় বলতে হবে বিরাট সমস্যা আছে, কিন্তু চিন্তা করবেন না, আমি আছি, আমি ঠিক করে দেবো, আমি ভগবান, আমি যা হোক করতে পারি, অনেকটা এরম ব্যাপার। কিন্তু এগুলো ঠিক নয়। জটক বিচারটা অবশ্যই করিয়ে ছেলে মেয়ের বিয়ে দিন। দাম্পত্যের জায়গাটা নিয়ে আশা করব কোনো অভাব অভিযোগ থাকবে না। নিজেরাও চাইলে আবার সূত্রগুলো প্রয়োগ করে মিলিয়ে দেখতে পারেন আপনারা যে ম্যাচিং করছেন সেই ম্যাচিংটা বাস্তবে কি জ্যোতিষ শাস্ত্র সম্মত হচ্ছে কিনা, যার ফিউচারিস্টিক দিকটা পজিটিভ কিছু নিয়ে আসবে। তো সবাই ভালো থাকুন, এইভাবে সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি, ফিরে আসছি শীঘ্রই নতুন অনুষ্ঠানে, নতুন বিষয় সঙ্গে। জয় মা তারা, জয় মহাকাল।